এরিস সিগারেট ফেলে দিয়ে বলল, এখন বাইকে ওঠো, আমাকে যেন আগের বারের মতো একই কথা বারবার বলতে না হয়। শ্বেতা অসহায় কণ্ঠে বলল, দেখুন আপনার সাথে আমার আমার পরিবারের কেউ দেখে ফেললে আমার জন্য খুব ঝামেলা হয়ে যাবে। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি একা যেতে পারবো। ডোন্ট ওয়ারি, তোমার বাড়ির সীমানার অনেক আগেই তোমাকে নামিয়ে দিব, কিন্তু মনে রেখো আমার চোখ কিন্তু সবসময় তোমার উপর থাকবে। সো বি কেয়ারফুল, সিলি গার্ল। সেটা হা হয়ে থাকলেও উপর নিচ মাথা দোলালো। বাইকের ইঞ্জিন স্টার্ট দেওয়ার পর এরিস ফের শুধালো, যন্ত্রণা কমেছে? এরিস কিসের যন্ত্রণার কথা বলছে বুঝতে পেরে সে তা হাবোদক জবাব জানালো। এরিস শান্ত স্বরে বলল, ক্ষত শুকিয়ে না যাওয়া পর্যন্ত নিয়মিত মলমটা ব্যবহার করবে, আর আমি কিছু মেডিসিন কিনে দেব, সেগুলো নিয়মিত খাবে। সে তা মনে মনে ভাবলো, মানুষটা নিজেই যন্ত্রণা দিয়ে আবার নিজেই সেই যন্ত্রণার উপশম ঘটায়। ভারী অদ্ভুত মানুষ তো। দাঁড়াও এরিস, কথা আছে তোমার সাথে। ড্রয়িং রুমে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী মানুষজন নিয়ে গুরুগম্ভীর আলোচনায় ব্যস্ত থাকা নাহিয়ান আহার খানের আচমকা শীতল কণ্ঠস্বর শুনে এরিসের দ্রুত গতিতে চলতে থাকা পদযুগল থেমে গেল। এইমাত্র সকলকে উপেক্ষা করে ব্যস্ত পায়ে সিঁড়িতে উঠতে যাচ্ছিল সে। চোখ বন্ধ করে নিজেকে যথাসম্ভব শান্ত করে নিজের বাবার দিকে ঘুরে তাকিয়ে এরিস রুক্ষ কণ্ঠে বলল, কি বললেন, তাড়াতাড়ি বলুন। নাহিয়ান খান একবার উপস্থিত সকলের দিকে তাকিয়ে এরিসের কাছে উঠে এসে গলা নামিয়ে অসন্তুষ্ট চিত্তে বললেন, নিজের বাবার সাথেও কথা বলার আদব নেই তোমার? টাকা পয়সা খরচ করে ভার্সিটিতে পড়িয়ে সব শেখাচ্ছি তোমায়? এরিসের কপালের রগ আচমকা ফুলে উঠে নীল বর্ণ ধারণ করল। সকলের সামনে তাকে ন্যায়ের বাণী শোনানো অন্ধকার জগতের মুখোশধারী হর্তাকর্তা নাহিয়ান আহরার খানের এরূপ কথাবার্তা শুনে তার সমস্ত গা জ্বলে উঠল। তবুও চোখে মুখে সেটা প্রকাশ না করে নিজেকে যথাসম্ভব স্থির রাখল সে। নাহিয়ান আহরার খান এরিসের কোনরূপ উত্তর না পেয়ে আবার বলতে শুরু করলেন, রোজ রোজ ভার্সিটি থেকে তোমার নামে হাজারো কমপ্লেইন আসে, আজকেও তার ব্যতিক্রম হয়নি। ঢাকা শহরের একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ী আমি। সে আমারই ছেলের নামে যদি প্রতিদিন এত এত কমপ্লেইন আসে, তাহলে সেটা আমার ইমেজ আর রেপুটেশনকে কতটা ড্যামেজ করে সেটা কি বুঝতে পারো তুমি? এরিস দাঁত চেপে সবগুলো কথা সহ্য করলো, কোনো কথারই প্রতি উত্তর করলো না সে। এসব কথা রোজ রোজ শুনে সে অভ্যস্ত। নাহিয়ান আহরার খান বলতে লাগলেন, তোমার অন্যান্য কুকীর্তির মতো আজকের ঘটনাকেও সামাল দিয়েছি আমি। আর যেন কোনো কমপ্লেইন আমার কাছে না আসে। আর একটা বছর পরেই তোমার মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে, আমি সেটারই অপেক্ষা করছি। এরপর হয় তোমাকে আমার রাজনীতিতে সামলাতে হবে, না হলে আমার বিশাল বিজনেস সামলাতে হবে। এরিস আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। নাহিয়ান আহরার খান এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইলেন। মাতৃহীন শূন্য জীবন এরিসের। খুব ছোট্ট থাকতেই তার মা বাবার ডিভোর্স হয়ে গেছিল। তার মা বিদেশে পাড়ি জমিয়ে অন্যত্র সংসার বেঁধেছে। সেই থেকে মায়ের সাথে কোনো ধরনের যোগাযোগ হয়নি তার। আবার তখন থেকেই নানার বাড়ির কারোর সাথেই আর যোগাযোগ রাখেনি সে এবং তার বাবা। এরিসের বাবা যেন থেকেও নেই। ছোট থেকেই বাবার আদর ভালোবাসা পায়নি এরিস, না পেয়েছে ইতিবাচক কোনো শাসন। এরিসের প্রতি শুধু অর্থ আর সম্পদ দিয়ে দায়িত্ব সেরেছেন তিনি। সবসময় নিজের রাজনীতি আর বিজনেস নিয়েই সময় কাটিয়ে এসেছেন এবং করে চলেছেন। বাবা মায়ের শাসন এবং ভালোবাসার অভাবে ছোট থেকেই একরোখা বদমেজাজি আর প্রচণ্ড জেদি হিসেবে গড়ে উঠেছে এরিস। মায়ের প্রতি ঘৃণা আর বাবার প্রতি ক্ষোভ থেকে ধীরে ধীরে বেপরোয়া হয়ে বখাটে হয়ে গিয়েছেন অনেকটা। তবে দাদি রিজওয়ানা খান আর দাদা রাফিয়ান খানের হাতেই ছোটবেলা থেকে মানুষ হয়েছেন এরিস। প্রিয় বলতে এই দুটো মানুষই আছে এরিসের। এখনো যত সম্ভব এই তিনজন মানুষ একে অপরকে সময় দেয়। তবে এরিসের অবচেতন মন এখন সব সময় বলে তার ভীষণ প্রিয় হিসেবে কেউ একজন খুব দ্রুত গড়ে উঠছে। শাওয়ার নিতে নিতে এক মনে এসব কথাই আনমনে ভেবে যাচ্ছিল এরিস। শাওয়ার শেষ করে গায়ে বাথরব জড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে এলো সে। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে মুখোমুখি হলো নীলিমা নামক এক অষ্টাদশী যুবতীর। সাথে সাথে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল সে। মেয়েটাকে সে অপছন্দ করে না, কিন্তু তার ভাবভঙ্গিমা ইরিসের মোটেও ভালো লাগে না। এদিকে নীলিমার চোখে মুখে উচ্ছ্বাসের ছাপ স্পষ্ট। সম্পর্কে সে ইরিসের একমাত্র ফুপি নাদিরা খানের একমাত্র আদরের মেয়ে।
কৈশোরকাল থেকেই এরিসের প্রতি অনেকটা ঝোঁক আছে মেয়েটার। বুঝ হওয়ার পর থেকে নীলিমা পিছুর পড়ে রয়েছে এরিসের। যদিও এরিসের ভয়ে কখনো মনের কথা বলতে পারেনি সে, তবু এরিসের পাত্তা না পাওয়া সত্ত্বেও তার পিছু এখনো পড়ে রয়েছে সে। নিজের ভাব ভঙ্গিমার মাধ্যমে মনের লুকায়িত অনুভূতির কথা প্রকাশ করতে চায় এরিসের সামনে। নীলিমা আগ্রহ ভরা কণ্ঠে এরিসকে শুধালো, কেমন আছো এরিস ভাইয়া? এরিস নির্বিকার ভঙ্গিতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে নীললিপ্ত কণ্ঠে বলল, ভালো আছি। আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? কেমন আছিস? ভালো। এরিস আর কোনো কথা বলল না। নীলিমা নিজেই কথা বলার জন্য উসখুস করতে লাগলো। নিজে থেকেই আগ বাড়িয়ে বলল, আমি একাই এই বাড়িতে এসেছি, তবে আসার সময় মাম্মা আমাকে বলে দিয়েছে তোমাকে যেন নিয়ে আমাদের বাড়িতে যাই। এরিস আয়নার সামনে দাঁড়িয়ে নীলিমার দিকে তাকিয়ে বলল, কেন যেতে বলেছে আমায়? এমনি, আব্বু আম্মু তোমাকে দেখতে চেয়েছে। পারবো না যেতে। এরিসের সরাসরি প্রত্যাখ্যানের মুখে আধার ঘনিয়ে এলো নীলিমার, তবুও সে দমে না গিয়ে বলল, গেলে কি সমস্যা এরিস ভাইয়া? এরিস নির্বিকার ভঙ্গিতে বলল, আমাকে দেখতে ইচ্ছে হলে তোদের আমাদের বাড়িতে আসতে বলিস। এখন রুম থেকে বের হওয়া, আমি ড্রেস চেঞ্জ করবো। নীলিমা আর দ্বিরুক্তি না করে চুপি চুপি বেরিয়ে গেল রুম থেকে। এরিস দ্রুত এগিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। হঠাৎ করে তার অবচেতন মনে সে তার নিষ্পাপ ও ভীত মুখশ্রী ভেসে উঠল। এরিস চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, স্টুপিড গার্ল, অনুপস্থিত থেকেও আমার মনে নিজেকে ভুলতে দিবে না। ভার্সিটি থেকে বেরিয়ে কলেজের লাইফে বেস্ট ফ্রেন্ড ঈশাকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল শুভ্রা। ঈশা, শ্বেতা আর শুভ্রা কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড। তিনজন একই কলেজে থেকে পড়াশোনা করেছে, এখন তিনজন তিন ভার্সিটির স্টুডেন্ট। শুভ্রা পাবলিকে পড়লেও বড়লোকের দুলালি ঈশা ইয়ামিন চৌধুরী নামি দামি প্রাইভেট ভার্সিটির স্টুডেন্ট। তবুও বন্ধুত্বের কমতি নেই তাদের মাঝে। সুযোগ পেলেই তিনজন একত্রিত হয়ে যায়। আজকে যেহেতু শ্বেতা নেই, তাই শুভ্রা আর ঈশা একসাথে টাইম স্পেন্ড করছে। দুই বান্ধবী রাস্তা দিয়ে অজস্র কথাবার্তা মেতে উঠেছে। তখন পেছন থেকে অপরিচিত কণ্ঠস্বর পেয়ে থমকে দাঁড়ালো শুভ্রা। শুভ্রা আর ঈশা দুজনেই থমকে দাঁড়ালো। ইহান দৌড়ে দৌড়ে তাদের দিকে এগিয়ে এসে হাঁপাতে লাগলো। শুভ্রা অবাক হয়ে বলল, তুমি এখানে কি করছো ইহান ভাইয়া? আর এভাবে দৌড়াচ্ছিলে কেন? ইহান ধাতস্থ হয়ে বলল, তোকে কতক্ষণ ধরে ডেকে চলেছি সেই হিসাব আছে, অথচ তুই আমার একটা ডাকও শুনতে পেলি না। পাবি বা কি করে? তোরা মেয়েরা বান্ধবী পেলে আর দুনিয়ার কোনো কিছুর হুঁশ রাখিস? শুভ্রা চোখ নামিয়ে নিচু কণ্ঠে বলল, সরি ইহান ভাইয়া। ঈশা, শুভ্রা আর সে তার মাধ্যমে ইহানকে মোটামুটিভাবে চেনে। সেই সুবাদে জিজ্ঞেস করলো, আপনি এভাবে ছুটে এসে ওকে ডাকছিলেন কেন ভাইয়া? জোরের কিছু বলার ছিল? ইহান ইতস্তত করে বলল, না মানে আসলে। ঈশা ভ্রু কুঁচকে বলল, আরে আমার সামনে এত লজ্জা পেতে হবে না ভাইয়া, আপনি নির্দ্বিধায় নিজের সকল কথা আমাদের খুলে বলুন। ইহান পকেট থেকে দুটো টিকিট বের করে দেখালো শুভ্রা আর ঈশাকে। শুভ্রা জিজ্ঞেস করলো, এগুলো কিসের টিকিট ভাইয়া? কনসার্টের টিকিট। তোর আর আমার ফেভারিট ব্র্যান্ড ব্ল্যাক বাটারফ্লাই এর কনসার্ট আর মাত্র দুদিন পরে, ভুলে গেছিস? শুভ্রার হঠাৎ মনে পড়াতে সে মাথা থেকে উচ্ছ্বসিত হয়ে বলল, ওহ, একদমই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। ভালো হলো তুমি আমাকে মনে করিয়ে দিয়েছো। এগুলো কি তাহলে ওই কনসার্টের টিকিট? হ্যাঁ, অনেক কষ্ট করে তোর আর আমার জন্য ম্যানেজ করলাম। শুভ্রা খুশিতে গদগদ হয়ে ইহানকে জড়িয়ে ধরতে নিতেই চারপাশে ঈশা এবং আরও কয়েকজন মানুষজনকে দেখে নিজেকে যথাসম্ভব সামলে নিল। ঈশা এতক্ষণ চুপ করে থেকেও এদের দুজনের কাণ্ড দেখছিল, ভাবছিল এদের দুজনের চিন্তাভাবনা, খুশি আনন্দ কত মিল, যেন একে অপরের জন্যই তৈরি। ঈশা মাঝখান থেকে ফোরন কেটে বলল, শুভ্রার জন্য টিকিট কেটে আনলেন, অথচ আমাদের জন্য আনলেন না ভাইয়া? ইহান অপ্রস্তুত গলায় বলল, ইয়ে মানে আসলে তোমার কথা মাথায় ছিল না, পরের বার মনে করে আনবো। শুধু আমার জন্য না, সে তার জন্য মনে করিয়ে আনবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা যাই ভাইয়া। দাঁড়াও, তোমাদের আমি সাথে আমিও যাব। শুভ্রাদের বাড়িতেই তো যাবে তাই না? হ্যাঁ, তাহলে চলো। ইহান, শুভ্রা আর ঈশা তিনজন একসাথে শুভ্রাদের বাড়ির গেট দিয়ে ঢোকার সময় আচমকা একটা শক্তপোক্ত পুরুষালী দেহের সাথে ধাক্কা খেয়ে গেল ঈশা। টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই দুটি শক্তপোক্ত পুরুষালী হাত তার কোমর আঁকড়ে ধরে সোজা করে দাঁড় করিয়ে দিল। ভয়ের চোটে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলেছিল ঈশা। যখন দেখল যে সে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, তখন পিটপিট করে চোখ খুলল। উজ্জ্বল শ্যামলা বর্ণের দীর্ঘকায় এক গভীর চেহারার পুরুষ মূর্তিকে দেখে থমকে গেল ঈশা। অপলক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল, অপরদিকে রাত বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। একে তো মেয়েটা তার সাথে ধাক্কা খেয়ে এভাবে পড়ে যেতে নিচ্ছিল, তার উপর তার দিকে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে।
ঈশার ধ্যান ভাঙলো শুভ্রার ডাকে। শুভ্রা কিছুটা উঁচু গলায় তাকে ডেকে বলল, এই ঈশা, শুনতে পাচ্ছিস তুই? ঈশা চমকে উঠে বলল, শুনতে পাচ্ছি। শুভ্রা বিরক্ত ভঙ্গিতে বলল, এবার দয়া করে ভেতরে চল। তারপর রাদের উদ্দেশ্যে শুভ্রা বলল, সরি ভাইয়া, ও আসলে ইচ্ছা করে এমনটা করেনি। রাত শান্ত স্বরে বলল, যার সরি বলার কথা সে তো বলেনি, তার হয়ে তুই বলছিস কেন? ঈশা ভ্রু কুঁচকে রাদের দিকে তাকিয়ে বলল, আমি কোনো ভুল করেছি যে আপনাকে সরি বলবো? আমরা দুজনেই ধাক্কা খেয়েছি, এতে ভুল আপনারও ছিল। আর আমি যে আপনাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচালাম, তার জন্য থ্যাঙ্কস। এক প্রকার মুখ ঝামটা মেরে কথাটা বলে ভিতরে পা বাড়ালো ঈশা। রাত হতভম্ব হয়ে গিয়ে মনে মনে আওড়ালো, ভারী অদ্ভুত মেয়ে তো। পরক্ষণেই কিছু একটা মনে পড়তেই সে তার রুমের দিকে পা বাড়ালো। সে ইহান বাড়িতে আসার পর শারমিন বেগম তাকে নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়লেন। একমাত্র ভাইয়ের আদরের বড় ছেলে অনেকদিন পর বাড়িতে এসেছে, তাকে ভালো মতো আপ্যায়ন না করলে চলে? শারমিন বেগমের সাথে সাথে তার বড় জা সালেহা বেগমও অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন। খাবার টেবিলে এত এত খাবারের সাথে নিজের যত্ন আত্তি দেখে ইহান ব্যস্ত কণ্ঠে বলে উঠল, আরে পুপি, আমাকে নিয়ে এত ব্যস্ত হচ্ছে কেন? মনে হচ্ছে কত যুগ পরে দূর দেশ থেকে এখানে এসেছি আমি। শারমিন বেগম আদুরে ধমক দিয়ে বললেন, চুপ কর দুষ্টু ছেলে, তোদের বাসা থেকে এখানে আসতে মাত্র আধা ঘন্টার পর, তাও ফুপিকে দেখতে আসিস না কখনো? তোর বাপটাকে তো কত করে বলি, বোন আর বঞ্জিদের একটু এসে দেখে যাও, সেও যদি আমার কথা একটু শুনতো। ইয়ান হেসে বলল, তুমিও তো শ্বেতা আর শুভ্রাকে নিয়ে আমাদের বাসায় যেতে পারো ফুপি। শারমিন বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সংসারের চিন্তায় ঝামেলায় আর ভাইয়ের বাসায় যেতে পারি না রে বাবা, তবে একদিন সময় করে যাব। ঈশা অরেঞ্জ জুস খেতে খেতে শারমিন বেগমকে জিজ্ঞেস করলো, শ্বেতা কোথায় আন্টি? ওকে অনেকদিন হলো বাইরে যেতে দেখে না, ও ভালো আছে তো? শারমিন বেগম চিন্তিত মুখে বললেন, কদিন ধরে মেয়েটা ঘরবন্দি হয়ে বসে আছে, সব সময় চুপচাপ থাকে, কারোর সাথে বেশি কথা বলে না, ভার্সিটিতে যায় আসে আর পড়ালেখা করে। ইন্ট্রোভার্ট হলেও মেয়েটা বাসায় আমাদের সবার সাথে খুব চঞ্চল হয়ে থাকতো, কিন্তু এখন কি যে হলো মেয়েটার! ঈশা তৎক্ষণাৎ খাওয়া থামিয়ে তড়িঘড়ি করে উঠে যেতে বলল, আমি তাহলে ওর সাথে একটু দেখা করে আসি আন্টি। তারপর শুভ্রাকে টেনে টুনে নিজের সাথে নিয়ে যেতে যেতে বলল, তুইও আয় শুভ্রা, তোর কোনো বিষয় নিয়ে মন খারাপ শ্বেতা? নিস্তব্ধ রুমে হঠাৎ করে রাদের কণ্ঠস্বর শুনে চমকে উঠল শ্বেতা। এতক্ষণ রুমের সবগুলো জানালা বন্ধ করে রুম অন্ধকার করে বিছানায় গা এলিয়ে শুয়েছিল সে। রাত চাপানো দরজা ঠেলে রুমে এসে লাইট জ্বালিয়ে তাকে প্রশ্নটি করায় কিছুটা হকচকিয়ে গেল সে। পরবর্তীতে নিজেকে ধাতস্থ করে উঠে বসে নিচু কণ্ঠে বলল, না ভাইয়া, আমি একদম ঠিক আছি। তুমি দরজার সামনে দাঁড়িয়ে কেন? ভেতরে এসে বসো। পর মুহূর্তে তার এরিসের করা কাজিন ভাইয়াদের থেকে দূরে দূরে থাকার সাবধান বাণীটি মনে করলো। সাথে সাথেই প্রচন্ড ঘাবড়ে গিয়ে মনে মনে কুঁকড়ে গেল সে, কিন্তু রাদের সামনে সেটা প্রকাশ করলো না। রাত রুমের দিকে এগিয়ে আসতে আসতে বলল, সেটা তোর কোনো সমস্যা হলে আমাকে নির্দ্বিধায় বলতে পারিস। তৎক্ষণাৎ হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ল ঈশা আর শুভ্রা। তাদেরকে দেখে পথিমধ্যেই কথা থামিয়ে দাঁড়িয়ে পড়ল রাত। ঈশা আর তার চোখাচোখি হতেই রাত দ্রুত আসছি বলে রুম থেকে বেরিয়ে গেল। ঈশা সেদিকে তাকিয়ে একটা ভেংচি কাটল। তারপর সে তার কাছে গিয়ে তাকে দুই পাশ থেকে জড়িয়ে ধরল ঈশা আর শুভ্রা। সে তা আচমকা ঈশাকে শুভ্রার সাথে দেখে খুশিতে লাফিয়ে উঠল। উচ্ছ্বসিত কণ্ঠে ঈশাকে জিজ্ঞেস করলো, অনেক দিন পর দেখা হলো তোর সাথে, কেমন আছিস বল? ঈশা প্রাণবন্ত হেসে বলল, আমি ভালো আছি, তুই কেমন আছিস? হঠাৎ ভালো আছি কথাটা বলতে গিয়েও থমকে গেল সেটা। সে কি আদৌ ভালো আছে? মুহূর্তেই মুখটা মলিন হয়ে গেল তার। শুভ্রা আর ঈশা সেটা স্পষ্টভাবে খেয়াল করলো।